নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের ২০টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। তৃণমূল কাউন্সিলরকে তারা জনতার, সামাল দিতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের কোপ, বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংস খুন, কাঠগড়ায় তৃণমূল বিজেপি আতাত। ভোররাতে ফের যৌতুগৃহ কলকাতা, যশোর রোডে কারখানায় পুড়ে ছাই ২২টি গাড়ি। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণের কিছু জেলায়, ভিজবে উত্তরও। নিম্নচাপ অঞ্চল কি অবস্থায়, কলকাতায় কতদিন বর্ষণ। রাজনীতির রুটি শেখা হচ্ছে, দুর্ঘটনা হলে কে দায় নিত। ফুটপাত বিতর্কে অগ্নিমিত্রা মানলেন তার বুঝিয়ে বলা উচিত ছিল। সিপিআইএম এর পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি বিজেপি বিধায়ক পীযূষ কন্নরিয়ার। হাড়ের রোগীর ব্রেন স্ট্রোক, স্বাস্থ্যসাথীর টাকা লুটের ছকফাঁস, স্বাস্থ্য ভবনের নজরে নার্সিংহোমের জালিয়াতি। আসানসোলেও এবার রোমিওদের জম, পুজোর আগেই রাস্তায় দুর্গা স্কোয়াড, বাহিনী উদ্বোধনে অগ্নিমিত্রা। পূর্বপুরুষের জমি ফেরত চাই, শিলতোরসার চরে আদিবাসীদের ঘর বাঁধার চেষ্টাকে ঘিরে তুমুল উত্তেজনা। আগুনের গ্রাসে শিশু প্রাণ, মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অত্যন্ত ৩ সদ্যোজাত। রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা, এআই টাস্ক ফোর্স গড়ছে লালবাজার। বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ শিশুসহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া। বাচ্চার দুধ ফুটুক বা পকোড়া ভাজা হোক, ফুটপাত দখল বরদাস্ত নয়, অনর অগ্নিমিত্রা। দুর্গাপুজোর মাসেই সব যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা, বড় বার্তা দিয়ে আর কি বললেন শ্রমিক ভট্টাচার্য। দিল্লির আইটিওতে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে একটি এসইউভি গাড়ির সঙ্গে ধাক্কা, সুইফটের ২ বিধায়ক সহ আহত ৬। যাদবপুরে দেশবিরোধী কাজ, এনআইএ তদন্ত চাইল এবিভিপি। অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধেও অভিযোগ সংগঠনে। প্রশ্নের মুখে বিজেপির এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান, ইউপি ভোটের আগে তীব্র হচ্ছে সংরক্ষণ বিরোধিতা। সেপ্টেম্বরের ৪ দিন ব্যাংক ধর্মঘটের ডাক, বন্ধ থাকবে এটিএম, চরম সমস্যার আশঙ্কা। টিএমসির প্রতিষ্ঠাতা দিবস পালন করতে চেয়ে ২ তৃণমূলই হাইকোর্টে, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির। অন্নপূর্ণা সুপার 6 প্রকল্প, প্রতি বছর ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের। আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপ, চলন্ত ট্রেন থেকে অভিযুক্তকে ধরল পুলিশ। ডুরান্ট জিতে অসভ্যতামি ইস্ট বেঙ্গল সমর্থকদের, জুতো দেখানো হলো মেরিনার্সদের। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই রে রে করে উঠল জনতা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পিছনে ছুটল গোটা গ্রাম, চলল বাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ ও ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। রবিবার গভীর রাতে দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা। রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে তুমুল উত্তেজনা। পুলিশের সামনেই তাকে তাড়া করার অভিযোগ। ভাঙচুর করা হলো বাড়িঘর ও আসবাবপত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিশ। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তার দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, একসময় তাদের প্রভাবের কারণে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। নানা কারণে আতঙ্কের মধ্যে থাকতে হতো বাসিন্দাদের। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়েছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের। আর তাদের এলাকায় ঢুকতেই দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দাদের একাংশ। অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের উপস্থিতিতেই প্রাক্তন কাউন্সিলরকে তাড়া করেন কয়েকজন। তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। এরপরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে যায়। প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করা হয় বলে দাবি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাজনৈতিক পালাবদলের পর একজন প্রাক্তন জনপ্রতিনিধি নিজের এলাকায় ফিরতেই তাকে ঘিরে এই ধরনের উত্তেজনা ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপা অন্তর তৈরি হয়েছে। পুরো ঘটনার জেরে ডিপিএল কলোনি এলাকায় রাতভর থমথমে পরিস্থিতি ছিল। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, কারা বাড়িঘর ভাঙচুর চালালো এবং পুলিশের তরফে কি পদক্ষেপ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। পুলিশ সূত্রের খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন তৃণমূলের লোকজন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর থানা এলাকার ট্যাঙ্গারবেরিয়া এলাকার ঘটনা। দীর্ঘদিন তিনি ঘর ছাড়া ছিলেন। রাজ্যের সরকার বদলের পর তিনি ঘরে ফিরেছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে একটি বৈঠক করেছিলেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ, ওই বৈঠক থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের উপর আতর্কিত হামলা চালানো হয়। সেই সময় বাপি ছিলেন না। রাতে তার কাছে ফোন আসে। বিজেপি কর্মীদের উপর মারধর করার খবর পেতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তার স্ত্রী। অভিযোগ, সেই সময় বাপির উপরেও আতর্কিত হামলা চালানো হয়। প্রথমে তাকে মারধরের অভিযোগ উঠে পড়ে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। স্ত্রীর চোখের সামনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিজেপি কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে বারুইপুরের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে পরিবার ও বিজেপি। নিহত বিজেপি কর্মীর ছেলে বলেন, রাতে বাড়িতে ছিল, খাওয়া দাওয়া করেছিল। তারপর 10:30 থেকে 11টা নাগাদ বাবার ফোন এসেছিল। কে ফোন করেছিল জানি না। তারপর মা বাবা দুজনেই বেরিয়ে গেল। পরে রাতে আমাকে ফোন করে জানালো, মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের আবেদন, যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়। ঘটনায় বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন, বারুইপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের কড়া পদক্ষেপ করা উচিত। বারুইপুরে যারা আমাদের কর্মীদের উপর অত্যাচার করত তাদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ উঠেছিল। তার জন্যই এই বারবারন্ত অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি। পুলিশ সূত্রের খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে ঝামেলার দুই পক্ষের মধ্যে মারামারি হাতাহাতির অভিযোগ। তার জেরেই মৃত্যু হয়েছে বাপি প্রামাণিকের। জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। সোমবার ভোরে ফের কলকাতায় অগ্নিকাণ্ড। কলকাতায় বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকুড়ায় গাড়ির শোরুম দাউ দাউ করে জ্বলতে থাকে। পরপর গাড়িতে আগুন লেগে যায়। সম্পূর্ণ ভস্মীভূত অত্যন্ত 22টি গাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত আরও 8টি গাড়িও। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় 5টি ইঞ্জিন। আগুন নাগালে আনতে পাড়ায় আরও 3টি ইঞ্জিন আনা হয়। মোট 8টি দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট এর ফলে আগুন লাগতে পারে। ভোরের আলো ফোটার আগেই সব শেষ। ফোনে খবর পেয়েছিলেন ওই সার্ভিস সেন্টারের গাড়ি সরাতে দেওয়া একটি বাণিজ্যিক গাড়ির মালিক। ছুটে এসে দেখেন তার গাড়ি দাউ দাউ করে জ্বলছে। তিনি জানিয়েছেন, দমকলের কর্মীরা সে সময় কারখানার অন্যদিকে আগুন নেভাতে ব্যস্ত ছিলেন। ততক্ষণে গাড়ি পুড়ে ছারখার। তার কথায়, সার্ভিস সেন্টারে দিয়ে এত বড় ক্ষতি হবে ভাবিনি। নতুন গাড়িটা পুড়ে শেষ। জানি না কিভাবে ক্ষতিপূরণ হবে। দমকল আধিকারিক জানান, খুব সম্ভবত 4:45 নাগাদ আগুন লেগেছিল। মধ্যমগ্রাম বিরাটি জোন থেকে খবর পেয়ে আমরা আসি। গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটা এন্ট্রি পয়েন্ট থাকায় ঢুকতে অসুবিধা হয়েছে। যশোর রোডের ওই সার্ভিস সেন্টারে ফায়ার সিস্টেম ছিল কিনা তাই প্রশ্ন উঠেছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলে সার্ভিস সেন্টারে কারো দেখা মেলেনি। কি কারণে আগুন তা তদন্ত সাপেক্ষ। তবে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তা স্পষ্ট হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে ঘূর্ণবাতও। এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা এখনো সক্রিয়। তার প্রভাবে বৃষ্টি হচ্ছে। ক্যালেন্ডারের পাতায় বর্ষা পেরিয়ে গিয়েছে, এসেছে শরৎ। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়নি। বরং বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবে বৃষ্টি বেড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। ভিজবে উত্তরবঙ্গ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে ঘূর্ণবাতও। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 7.6 কিলোমিটার। বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে পশ্চিমবঙ্গের প্রবেশ করেছে। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে গিয়ে তা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়া নিম্নচাপ অঞ্চল সংলগ্ন ঘূর্ণবাতের উপর দিয়ে আরও একটি অক্ষরেখা গিয়েছে। তা রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের উপর। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তারপর আর কোনো সতর্কতা নেই। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বঙ্গোপসাগরের উত্তর অংশে ঝড়ো হাওয়া বইছে। তার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এর ফলে সমুদ্র এখন উত্তাল রয়েছে। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপর আবার শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোচবিহারেও শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভিজবে উত্তরবঙ্গের এই 3 জেলা। পার্ক স্ট্রিট চত্বরে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে স্টোভে বাচ্চার দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গে অগ্নিমিত্রা পালের মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সেই ভিডিও নিয়ে দিনকে দিন সমালোচনা বাড়ছে, বই কমছে না। এই পরিস্থিতিতে বিরোধীদের তোলা অমানবিকতার অভিযোগকে ন্যাস্যাৎ করে পাল্টা জবাব দিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিরোধীদের এই সমবেদনাকে রাজনৈতিক দুর্বিসন্ধি বলে তার প্রশ্ন, ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে দুপুর দুটোই অনবরত গাড়ি চলাচলের মাঝে মাত্র 10 ইঞ্চি উঁচু ফুটপাতে 6 মাসের শিশুকে একলা ছেড়ে স্টপ জ্বালানো কি নিরাপদ? কোনো দুর্ঘটনা ঘটলে তখন কি বিরোধীরা তার দায় নিত? ঘটনা নিয়ে বিরোধীদের কলকচালি নিয়ে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, গতকাল সারাদিন বিরোধী দলের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু বাস্তবটা হলো ওই পরিবারের কাছে এক বাটি দুধ নিয়ে কেউ এগিয়ে আসেনি। সবাই রাজনীতির আগুনে নিজেদের রুটি সেকছে। অতীতে কংগ্রেসের 28 বছর, বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের 15 বছরের শাসনকালে প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা অপারেশন সানশাইন করেছেন আর 15 বছর ধরে তোলা আদায় করে ফুটপাত হকার বসিয়ে সারা বাংলাকে শেষ করেছেন, তাদের কাছ থেকে অত্যন্ত আমাদের মানবিকতার পাঠ নিতে হবে না। ফ্রি স্কুল স্ট্রিটের সেই মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে পুরমন্ত্রী জানান, রাস্তা আর ফুটপাতের উচ্চতার তফাৎ ছিল মাত্র ইঞ্চি 10-এর। সেখানে দুপুর দুটোই অনবরত গাড়ি চলছে, তার মাঝে এক 6 মাসের বাচ্চা একা হামাগুড়ি দিচ্ছে, যার মা বা ঠাকুমা দূরে দাঁড়িয়েছিল। অন্যদিকে অনবরত লোকজন ও স্কুল পড়ুয়াদের যাতায়াতের রাস্তার উপর কেরোসিনের স্টোভে এক গামলা দুধ ফোটানো হচ্ছিল। অগ্নিমিত্রার প্রশ্ন, যদি বাচ্চাটা রাস্তায় নেমে আসতো বা স্টোভ উল্টে কোনো বড় অগ্নিকাণ্ড ঘটতো, তবে তার দায় কে নিত? পুর ও নগর উন্নয়ন দপ্তর, পুলিশ, সরকার নাকি স্বেচ্ছার হওয়া এই বিরোধীরা? ফুটপাতবাসী পরিবারটির পূর্ব ইতিহাস তুলে ধরে মন্ত্রী দাবি করেন, ওই মহিলা ক্যামেরার সামনে নিজেই স্বীকার করেছেন যে তিনি ধাপায় থাকেন। যদি নিজের বাড়ি ধাপাতে থাকে তবে বারবার বারণ করা সত্ত্বেও কেন পার্ক স্ট্রিটের ফুটপাতে এসে স্টপ জ্বালাবেন? ওই মহিলার ছেলে পাশের কারনানি ম্যানশনে কাজ করত, কিন্তু চুরি করার দায়ে তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়। পরিবারটিকে আগেও হোমে বা নিজের বাড়িতে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি। দলবল নিয়ে থানায় বিক্ষোভ, পুলিশকে হুমকি বিজেপি বিধায়ক পীযূষ ক্যানোরিয়ার। নারায়ণপুর থানায় রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ, সিপিএম এর পার্টি অফিস দখলে, অভিযুক্তদের থানায় তুলে আনলে বিক্ষোভ। পুলিশকে হুমকি রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ ক্যানোরিয়ার। তাকে থানা ঘেরাওয়ের হুমকি দিতেই ভাইরাল ভিডিও দেখা যায়। পার্টি অফিস দখলের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি বিধায়ক। তার দাবি, বিজেপি পার্টি অফিসের সামনে কিছু লোকজনকে নিয়ে একজন এএসআই উপস্থিত হয়ে যান, বলছে পার্টি অফিসের চাবি দাও। ওর কাছে চাবি ছিল না, 3টে ছেলেকে ওখান থেকে গাড়িতে তুলে নিয়ে চলে এসেছে। কেন জিজ্ঞেস করায় বলছে, আমরা গ্রেপ্তার করিনি, সিপিএম এর কোনো পার্টি অফিস ওখানে ছিল না, একজন ওখানে দেশবিরোধী কাজ করতো, তার জন্য ওই অফিসটা দীর্ঘদিন বন্ধ ছিল। ওই জায়গার চাবি যে ভদ্রলোকের কাছে ছিল, তিনি আমাদের এসে চাবি দিয়ে বলেন যে আপনারা পার্টি অফিসটা চালালে আমরা আনন্দিত হব, মানুষের কাজ হবে। অপরদিকে এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের দাবি, ওটা সিপিএম এর কেনা অফিস, দলিলও রয়েছে। তাকে বলতে শোনা যায়, এই পার্টি অফিসটা সিপিএম এর কেনা পার্টি অফিস, আমি জানি দলিল আছে ওদের, সেটা বিজেপি দখল করতে গিয়েছিল, সেটা বাধা দিয়েছে, সেটা নিয়ে ঝামেলা। আমি যা জানি, পুলিশ ওদের দলিল দেখাতে বলেছিল, ওরা দলিল দেখিয়েছে, তারপরেই পদক্ষেপ নিয়েছে। এরপরে তিনি পীযূষ কানোরিয়ার আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। ও বোধহয় ভুলে গিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। ওর নিজে বিধায়ক, বিধানসভার সদস্য বোধহয় ভুলে গিয়েছেন। তার দায়িত্ববোধ কেমন বুঝতে হবে। মস্তানি করা আর বিধায়ক হওয়া বিষয়টা যে আলাদা, এটা বোঝার সময় এসেছে। বিধায়ক হতে গেলে পরিপক্ক হতে হবে, অভিভাবক হিসেবে এলাকাটা চালাতে হবে। তার দলই তো শাসন করছে, তিনি নিজেই পুলিশকে ডেকে কথা বলতে পারেন, অভিযোগ করতে পারেন, খারাপ কাজ করলে বদলিও করে দিতে পারেন, সেই ক্ষমতা ওদের রয়েছে। রাজ্যে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা 3টি প্রকল্প চালু থাকার সুযোগ নিয়ে বেসরকারি চিকিৎসার ক্ষেত্রে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল। অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে পূর্ব বর্ধমানের একটি বেসরকারি নার্সিং হোমকে। অস্ত্রোপচারের রোগীদের চিকিৎসায় নিয়ম ভেঙে ভুয়ো বিল তৈরির এই কারসাজি সম্প্রতি হাতে নাতে ধরে ফেলেছে স্বাস্থ্য ভবনের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজ নামের একটি বিশেষ বিভাগ রয়েছে। এই বিভাগের রোগী ভর্তি হলে চিকিৎসার খরচে কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা থাকে না, কিন্তু অস্ত্রোপচার বা সার্জারির ক্ষেত্রে প্যাকেজের খরচের সীমা আগেই নির্ধারিত থাকে। অভিযোগ, বর্ধমানের ওই নার্সিং হোমটি অস্ত্রোপচারের রোগীদের অন্যায্যভাবে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজ ভর্তি দেখিয়ে অতিরিক্ত খরচের ভুয়ো বিল তৈরি করছিল। সম্প্রতি স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলটি অচমকা ওই নার্সিং হোমে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ উদ্ধার করে। দেখা যায়, যেখানে হাড়ের কোনো অর্থোপেডিক অস্ত্রোপচারের খরচ সাধারণত 30 থেকে 45 হাজার টাকার মধ্যে হয়, সেখানে ওই রোগীকে ব্রেন স্ট্রোকের রোগী সাজিয়ে মেডিকেল ম্যানেজমেন্টের প্যাকেজ প্রায় 90 হাজার টাকার বিল বানানো হয়েছে। জালিয়াতি ঢাকতে পুরনো কোনো ব্রেন স্ট্রোকের রোগীর সিটি স্ক্যান রিপোর্টের নাম ও তারিখ এডিট করে ব্যবহার করা হতো। তদন্তে এমন অত্যন্ত 14টি জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় বহির্ভূত রোগীদের ভুয়ো তথ্য দিয়ে এই প্রকল্পে অন্তর্ভুক্ত দেখানোর প্রমাণ মিলেছে। বেসরকারি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের সদস্যদের মতে, বর্ধমানের এই ঘটনা ছাড়াও দুর্নীতি আরও একাধিক উদাহরণ রয়েছে।
রাজ্যের একাধিক জেলাতেই বহু বেসরকারি হাসপাতাল এভাবে সরকারি তহবিলের অর্থ লুট করে ব্যবসা চালাচ্ছে। এ নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন যে সরকারের নজরদারির অভাবেই এই লুটের রাজত্ব চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই পুরো বিষয়টি নিয়ে কড়া তদন্ত ও আইনি ব্যবস্থার পথে হাঁটছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে নারী ক্ষমতায়ন থেকে নিরাপত্তা সব ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে সরকার। রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তায় কলকাতায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চালু করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার আসানসোলেও পথে নামলো রোমিওদের জম। অলিগলি থেকে রাজপথ, মেয়েদের নিরাপত্তা 24 ঘন্টায় বাইক স্কুটিতে টহল দেবে দুর্গা সুরক্ষা স্কোয়াড বাহিনী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলা পুলিশের দুর্গা বাহিনীর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার আসানসোল পুলিশ লাইনের শরৎ মঞ্চে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, জেলা শাসক এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা। প্রাথমিক পর্যায়ে 10টি বাইক ও স্কুটি নিয়ে এই আর্মড মহিলা স্কোয়াড পুরো জেলায় টহল দেবে, যাতে রাস্তায় কোনো নারী নির্যাতন বা শ্লীলতাহানির ঘটনা না ঘটে। যে কোনো সমস্যায় পড়লে 100 বা 112 নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আসানসোলেও আজ থেকে শুরু হয়ে গেল দুর্গা স্কোয়াড। মা দুর্গা আসার আগেই দুর্গাটা রাস্তায় নেমে পড়লেন। নারী নিরাপত্তায় থানায় থানায় হেল্প ডেস্ক নম্বর চালু রয়েছে। মহালয়ায় দেবীপক্ষের সূচনাকালেও একাধিক কর্মসূচির ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। নারী হেনস্থায় জিরো টলারেন্স হুঁশিয়ারি আগেই দিয়েছে শুভেন্দু প্রশাসন। রাস্তায় মহিলাদের উত্ত্যক্ত করলেই রোমিওদের জেল যাত্রা হবে। মহিলাদের রক্ষা করতে চলতি মাসের 2 তারিখ ঘোষণা করা হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াডের। এছাড়া প্রতিটি থানায় সাইবার হেল্প ডেস্কও চালু করা হয়েছে রাজ্য সরকারের। এই অভিযানে মোটরবাইকে চড়ে পথে ঘাটে টহল দেবেন মহিলা পুলিশ কর্মীরা। মহিলাদের রাস্তায় কেউ উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। কলকাতার পর এবার আসানসোলের রাস্তাতেও 24 ঘন্টার নজরদারি চালাবে মহিলা পুলিশের দুর্গা বাহিনী। আলিপুরদুয়ার 1 ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গারারজোত গ্রামে শিলদর্শা নদীর চরের জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ালো। শনিবার রাতে ওই চরে আদিবাসীদের একাংশ ঘর নির্মাণের উদ্দেশ্যে এসে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে রাতেই সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং রবিবারও সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়। রবিবার দুপুরেও কিছু আদিবাসী মানুষ সেখানে উপস্থিত হন। তাদের দাবি, এই জমি তাদের পূর্বপুরুষদের, অথচ নদীর চর এলাকা থেকেই মহাসড়কের জন্য অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। কিছুদিন আগে সেই মাটি কাটার কাজেও বাধা দিয়েছিলেন আদিবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নথিতে এই জমির চরিত্র বর্তমানে খাস জমি হিসেবে রয়েছে এবং এর বিনিময়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারিভাবে রয়্যালটি প্রদান করে আসছে। এদিকে আদিবাসীদের দাবি, মাটি কাটার অংশ বাদ দিয়ে যে জমি ফাঁকা পড়ে আছে তা যেন তাদের ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আদিবাসীদের বোঝানোর চেষ্টা করে যে এভাবে জবরদখল আইনসম্মত নয় এবং এর জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিসে আবেদন করতে হবে। এই ঘটনার জেরে এলাকায় উপস্থিত কিছু স্থানীয় বাঙালি বাসিন্দা আদিবাসীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের বক্তব্য, এই জমির কোনো বৈধ কাগজ কারোর কাছে নেই। অতীতে এই জমিতে সবজি চাষ হলেও বর্তমানে এটি ফাঁকা পড়ে থাকে এবং সেখানে গরু ছাগল চড়ানো হয়। ফলে এভাবে হঠাৎ এসে জমি দখল করা মেনে নেওয়া যায় না। দুই পক্ষের বাচ্চায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষকেই সরিয়ে দেওয়া হয়। আদিবাসীরা ঘটনাস্থল থেকে সরে গেলেও তারা স্পষ্ট জানিয়েছেন, ওই চরে প্রায় 900 বিঘা জমি রয়েছে এবং অনেক বছর আগে সেখানে আদিবাসী বসতি ছিল। 1967 সালের ভয়াবহ বন্যায় তারা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। তাই পূর্বপুরুষদের সেই পৈতৃক জমি পুনরুদ্ধারের জন্য তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে ভূমি দপ্তর সূত্রে জানানো হয়েছে যে শিলতরসা নদীর চর এলাকার এই জমি সম্পূর্ণভাবে খাস জমি হিসেবেই নথিভুক্ত রয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।